প্রথম অধ্যায়, চেষ্টা করো না। চার্লস বুকোওস্কিকে সুচরিত্রের অধিকারী বলা যাবে না কোনোভাবেই। মদ্যপ, নারীবাজ, ফুর্তিবাজ একজন মানুষ সে। পরামর্শ বা অনুপ্রেরণা পেতে চান এমন মানুষের একটা তালিকা প্রস্তুত করলে তালিকার একদম নিচের দিকে থাকবে তার নাম। সুতরাং তাকে দিয়েই শুরু করা যাক। লেখক হওয়ার তীব্র ইচ্ছে ছিল বুকোওস্কির, কিন্তু প্রায় সব ম্যাগাজিন, সংবাদপত্র, জার্নাল থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি। কোনো প্রকাশকই তার লেখা ছাপাতে চাননি। যতই প্রত্যাখ্যাত হয়েছেন ততই মদের প্রতি আসক্তি বেড়েছে। এই অভ্যাস বয়ে নিয়েছেন জীবনের শেষ পর্যন্ত। ডাক বিভাগে কাজ করতেন বুকোওস্কি। বেতন কম ছিল, সেটারও বেশিরভাগ চলে যেত মদের পেছনে, আর বাকিটুকু যেত বাজের নেশায়। প্রতি রাতে একা একা মদ পান করতেন, সেই সাথে টাইপরাইটারে কবিতা লিখতেন মাঝে মধ্যে। রাতে জ্ঞান হারিয়ে সকালে ফিরেছে এবং তখনও মেঝেতে শুয়ে আছেন, এরকমটা হয়েছে অনেকবার। এভাবেই কেটে যাচ্ছিল দিনের পর দিন, বছরের পর বছর। তবে তার বয়স যখন 50, সে সময় তার বিষাদময় জীবনে একটি সুযোগ আসে। ছোটখাটো এক প্রদর্শনীর সম্পাদক তাকে নিয়ে কাজ করতে আগ্রহী হন। বুকোওস্কিকে খুব বেশি অর্থ বা কাটতির কোনো প্রতিশ্রুতি দেননি তিনি। হতাশা ও ব্যর্থতায় নিমজ্জিত এক লেখককে একটি সুযোগ দিতে চেয়েছিলেন মাত্র, কিন্তু বুকোওস্কির জন্য সেটি ছিল প্রথম সুযোগ। তিনি সেই সম্পাদককে লিখে পাঠান, আমার কাছে দুটো রাস্তা খোলা আছে, হয় ডাক বিভাগের কাজ করতে করতে পাগল হয়ে যাওয়া, অথবা লেখালেখি করে অনাহারে থাকা। আমি অনাহারে থাকার পথই বেছে নিলাম। এর প্রায় 3 সপ্তাহ পরে বুকোওস্কির প্রথম উপন্যাস বের হয়। উপন্যাসের নাম ছিল পোস্ট অফিস। উৎসর্গ অংশে তিনি লিখেছিলেন, কারো প্রতি উৎসর্গীকৃত নয়। বুকোওস্কি পরে আরও 6টি উপন্যাস এবং প্রায় 100 কবিতা লিখেছিলেন। প্রায় 2 মিলিয়ন কপি বিক্রি হয়েছে তার বই। তার জনপ্রিয়তা নিজের প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। বুকোওস্কির মতো মানুষের গল্পগুলো আমাদের সমাজে বহুল প্রচারিত। তার গল্প চিরায়ত আমেরিকান স্বপ্নের প্রতিচ্ছবি। নিজের স্বপ্ন পূরণের জন্য একজন মানুষের নিরন্তর লড়াই করে যাওয়া, হাল না ছেড়ে লক্ষ্যে পৌঁছানো, ঠিক যেন রূপালী পর্দার ছবি। এ ধরনের গল্পে আমরা সবাই বিমোহিত হই। দেখো সবাই, এত বাধা সত্ত্বেও উনি দমে যাননি কখনো। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন। আত্মবিশ্বাসের উপরে আস্থা রেখে নিজের লক্ষ্য জয় করেছেন। তবে মজার ব্যাপার হলো, বুকোওস্কির সমাধি ফলকে লেখা হয়েছে চেষ্টা করো না। বইয়ের এত বিক্রি আর জনপ্রিয়তাও তাকে ব্যর্থতার খোলস থেকে বের করতে পারেনি। তার এই সফলতার পিছনে কোনো একাগ্রতা ছিল না, তিনি নিজেও সেটা জানতেন। খোলাখুলি স্বীকারও করে গেছেন। তিনি যা, নিজেকে সেভাবেই উপস্থাপন করতেন। হুট করে দুর্দান্ত লেখা শুরু করেছিলেন, ব্যাপারটা এমন নয়। খুব সহজ, সাধারণভাবে লিখতেন তিনি। বিশেষ করে নিজের ব্যর্থতার ব্যাপারে লিখে গেছেন দ্বিধাহীনভাবে। ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে বুকোওস্কি সফলতা অর্জন করেছেন। অবশ্য তিনি সাফল্য নিয়ে চিন্তা করতেন না। খ্যাতি লাভের পরেও কবিতার পাঠের আসরে গেলে মানুষ তাকে গালমন্দ করত। সুনাম কিংবা সফলতা কোনোটিই তাকে ভালো একজন মানুষে পরিণত করতে পারেনি। ভিন্নভাবে যদি বলা যায়, এত সুনাম বা সফলতা কোনোটিই তার ভালো মানুষের জন্য নয়। এটা ঠিক যে ব্যক্তিত্বের বিকাশ এবং সফলতা অনেক ক্ষেত্রেই একসাথে ঘটে, তবে তার মানে এই নয় যে তা একে অপরের উপর নির্ভরশীল। বর্তমান প্রেক্ষাপটে সবাই ইতিবাচকতার দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সবসময় শুধু সুস্থ থাকুন, সুখে থাকুন, অন্য সবার থেকে এগিয়ে থাকুন। অগ্রগামী, বুদ্ধিমান, ধনী, সুন্দর হওয়ার দিকেই যেন সবার সব নজর।
সেই সাথে বেশি প্রশংসিত হবার ব্যাপার তো আছেই। আপনি অর্থ উপার্জনের সবচেয়ে ভালো পথটি খুঁজে মরছেন কেন? কারণ আপনি জানেন যে আপনার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ নেই। আপনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দর দাবি করছেন কেন? কারণ আপনি নিজেকে এখনো যথেষ্ট সুন্দর ভাবতে পারছেন না। প্রেমের সম্পর্ক ঠিক রাখার জন্য পরামর্শ খুঁজে বেড়াচ্ছেন কী কারণে? কারণ ভালোবাসার উপযোগী একজন মানুষ হিসেবে ধরে নিতে পারছেন না নিজেকে। ফলে প্রতিনিয়ত নিজেকে সফল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য চিন্তা করে যাচ্ছেন। কারণ আপনি জানেন সত্যিকার অর্থে আপনি এখনো সফল নন। মজার ব্যাপার হচ্ছে, ইতিবাচকতার মূল উদ্দেশ্য থাকে কিভাবে আরও ভালো হওয়া যায়, কিভাবে সেরা হওয়া যায়। এতে করে আমাদের কোথায় শূন্যতা রয়েছে সেটাই আসলে মনে করিয়ে দেওয়া হয় আমরা লক্ষ্য থেকে কতটুকু বিচ্যুতি হয়েছি, লক্ষ্যে পৌঁছাতে আর কি করতে হবে। যে মানুষটি আসলেই সুখী তার কোনো প্রয়োজনই নেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুখী বলে যাওয়ার। প্রচলিত একটা প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি। যে ব্যক্তি আত্মবিশ্বাসী, নিজেকে তার নতুন করে আত্মবিশ্বাসী প্রমাণ করার প্রয়োজন নেই। তেমনি একজন ধনী মহিলারও নিজেকে বোঝানোর দরকার নেই যে তিনি ধনী। যে যেমন সে তেমনই থাকবে। কেউ যদি সারাক্ষণ একই বিষয় নিয়ে স্বপ্ন দেখতে থাকে তবে বলতেই হয় সে যা নয় তাই হতে চাইছে সে। টেলিভিশনের বিজ্ঞাপনগুলোতেও একই চিত্র। ভালো জীবনযাপনের জন্য দরকার ভালো একটা কাজ, অথবা ভালো একটা গাড়ি, অথবা খুব সুন্দরী এক প্রেমিকা, অথবা বাচ্চাদের জন্য পুলের ব্যবস্থা করা। সব দিক থেকেই সুন্দর সুখী জীবনের জন্য একটা ছক বাতলে দেওয়া হচ্ছে, যেন অনেক কিছুই কিনলেই, অনেক কিছুর মালিক হলেই জীবন সুন্দর হয়ে যাবে। আপনার মাথায় প্রতিনিয়ত নানা রকম জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেমন ভালো একটা টেলিভিশন কিনতে চান, সহকর্মীর থেকে ভালো একটা জায়গায় ছুটি কাটাতে চান, সুন্দর গহনা কিনতে চান, এমনকি সেলফি স্টিকও এই তালিকা থেকে বাদ নেই। কেন নেই জানেন? আমার ধারণা পুরোটাই ব্যবসা। ব্যবসার সাথে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো এত বেশি চিন্তা করাটা মানসিক স্বাস্থ্যের জন্য শুভ লক্ষণ নয়। এর ফলে আপনি বাহ্যিকতার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়বেন। সুখ এবং পরিতৃপ্তির পিছনে জীবনটাই উৎসর্গ করে দিতে হবে। স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য এত বিষয় নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। শুধুমাত্র প্রয়োজনীয় বিষয় নিয়ে চিন্তা করেই সুস্থভাবে বেঁচে থাকা যায়। হতাশার ভয়াবহ চক্র। মস্তিষ্ক প্রতিনিয়ত আপনার সাথে ছলনা করে যাচ্ছে। আপনি যদি সতর্ক না হন তাহলে মস্তিষ্ক আপনাকে প্রচণ্ড অস্থির করে তুলবে। ধরুন কারো সাথে সমস্যা চলছে আপনার, তা নিয়ে দুশ্চিন্তা করে করে অস্থির হয়ে যাচ্ছেন। এরপর আপনার মাথায় এলো আপনি এভাবে দুশ্চিন্তা কেন করছেন। এখন আপনি দুশ্চিন্তা করা নিয়েই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। তাহলে কোন জিনিসটা আপনাকে বেশি উদ্বিগ্ন করছে? অথবা ধরুন আপনি অনেক রাগী একজন মানুষ, তুচ্ছ বোকামি দেখলেও রেগে যান। এরকমটা যে কেন হয় তা আপনি নিজেও জানেন না। এই অল্পতেই রেগে যাওয়ার ব্যাপারটা আপনাকে আরো বিরক্ত করে তুলছে। এই রাগ যে আপনাকে একজন সংকীর্ণ মানুষ বানিয়ে ফেলছে তা আপনার অজানা নয়। আপনি এই ব্যাপারটাকে ঘৃণাও করেন, এতটাই ঘৃণা করেন যে নিজের উপরই অনেক রেগে যাচ্ছেন। সামান্য বিষয়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পারায় এখন নিজের উপরই রাগ হলো আপনার। কি করবেন বুঝতে না পেরে দেওয়ালে ঘুষি ছুড়লেন। অথবা ধরুন আপনি সবসময় সঠিক কাজ করা নিয়ে উদ্বিগ্ন। এই অতিরিক্ত উদ্বিগ্নতা আপনাকে আরো উদ্বিগ্ন করে তুলছে। আবার ধরুন
অতীতের কোনো এক ভুলের জন্য আপনার খুব অনুশোচনা হচ্ছে, এমনকি অনুশোচনা করার জন্যও অনুশোচনা হচ্ছে। একাকী বিষণ্ণ হয়ে বসে থেকে আপনি আরো বিষণ্ণ হয়ে পড়ছেন। এটা হচ্ছে একটা চক্র, হতাশা বিষণ্ণতার চক্র। অনেকবারই আপনি এর মুখোমুখি হয়েছেন, এমনকি এখনো হয়তো এর ভিতরেই আছেন। সবসময় এই চক্রের মধ্যে থাকি। দুর্ভাগা একজন মানুষ আমি, কাজটা এখনই বন্ধ করা উচিত। হায় খোদা, আমি নিজেকে দুর্ভাগা বলছি। আমি আসলেই একটা দুর্ভাগা। আবারও তাই বলছি, আমি আসলেই একটা দুর্ভাগা। শান্ত হন, বিশ্বাস করুন, এই অংশটি মানুষের মূল সৌন্দর্য। এই জগতের খুব কম সংখ্যক প্রাণী এভাবে চিন্তা করতে পারে। আর কি চিন্তা করব, সেটা নিয়েও চিন্তা করতে পারি আমরা। যেমন আমি ইউটিউবে মাইলি সাইরাসের ভিডিও দেখতে চাইলাম, পর মুহূর্তেই বাতিল করে দিলাম চিন্তাটা, কারণ আমার মানসিকতা এতটা অসুস্থও নয়। সমস্যাটা হয়েছে আমাদের ভোগবাদী সমাজ ব্যবস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে অনেক বেশি দেখানোর মানসিকতায়। এমন একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা ভাবে ভয়, দুশ্চিন্তা, অনুশোচনা এসব আবেগ মোটেই স্বাভাবিক নয়। ফেসবুক খুললেই দেখবেন খুব আনন্দ ঘন সময় কাটাচ্ছে সবাই, আর আপনি বাড়িতে বসে মাছি মারছেন। ভাবছেন আপনার জীবনটা এত বাজেভাবে চলছে কেন? এই চক্রটা হচ্ছে এক মহামারীর মতো, যা কিনা আমাদেরকে আরো বেশি হতাশ আর বিষণ্ণ করে দেয়। আমাদের পূর্বপুরুষরা যে এরকম চিন্তা করতেন না তা নয়, কিন্তু তারা একে জীবনের অংশ হিসেবেই ধরে নিতেন, তারপর আবার কাজে নেমে পড়তেন। কিন্তু এখন কি ঘটছে? আপনি 5 মিনিট বিষণ্ণ হয়ে বসে আছেন, শখানেক মানুষের হাসি খুশি আনন্দময় জীবনের ছবি দেখছেন। খুব স্বাভাবিক আপনার মনে হবে আপনার নিজের মাঝেই কোনো সমস্যা রয়েছে। এই অংশটা নিয়েই যত ঝামেলা। আমাদের মন খারাপ হওয়ার কারণে মন খারাপ হয়, অনুশোচনা হওয়ার কারণে অনুশোচনা হয়, রেগে যাওয়ার কারণে রাগ হয়, উদ্বিগ্ন হবার চিন্তা করে আরো উদ্বিগ্ন হই। আমাদের সমস্যাটা কোথায় আসলে? সুতরাং অতিরিক্ত চিন্তা না করলেই মুক্তি মিলবে। পৃথিবীতে সমস্যা থাকবেই, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। সেগুলো মেনে নিয়েই এগোতে হবে। নিজের খারাপ লাগাকে গুরুত্ব না দিলেই হতাশার এই চক্র ভেঙে ফেলতে সক্ষম হবেন আপনি। নিজেকে তখন বলবেন, খারাপ লাগছে বটে, কিন্তু সেটাকে এত পাত্তা দেওয়ার কি আছে? তখনই জাদুর মতো একটা ব্যাপার ঘটবে, নিজেকে আপনি আর ঘৃণা করবেন না। জর্জ অরওয়েলের একটা উক্তি আছে, ভবিষ্যতে কি ঘটবে তা দেখার জন্য প্রতিনিয়ত কষ্ট করতে হয় আমাদের। দুশ্চিন্তা ও চাপ থেকে মুক্তির পথ আমাদের সামনেই আছে, কিন্তু আমরা সেদিকে মনোযোগ দিতে পারছি না, কারণ আমরা বিজ্ঞাপন আর পর্ণ ছবি দেখাতেই বেশি ব্যস্ত। ইন্টারনেটে উন্নত বিশ্বেও সমস্যা নিয়ে আমরা মজা করি, কিন্তু আসলে নিজেদের সাফল্যে নিজেরাই আক্রান্ত হয়ে পড়েছি। সবারই ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন আছে, বাজার সদাইও ঘরে বসেই করা যাচ্ছে, অথচ গত 30 বছরেও মানসিক চাপ সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা, উদ্বিগ্নতা, বিষণ্ণতা আকাশচুম্বী হয়ে দেখা দিয়েছে। আমাদের সমস্যা এখন আর বস্তুগত নয়, ব্যাপারটা এখন আধ্যাত্মিক পর্যায়ে পৌঁছেছে। আমরা পড়ে গেছি অস্তিত্ব সংকটে। আমাদের সামনে প্রচুর সুযোগ এবং একই সাথে অনেকগুলো বিষয় নিয়ে মাথা ঘামাতে হয় আমাদের।
এ কারণেই হতবুদ্ধিকর অবস্থায় রয়েছি আমরা। আমাদের দেখার এবং জানার সীমানা এখন অসীম। আমরা যে তাল মিলিয়ে চলতে পারছি না, আমরা যে খুব একটা ভালো অবস্থায় নেই, তা জানার সুযোগও এখন উন্মুক্ত। ফলে এই বিষয়গুলো আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। গত কয়েক বছরে কিভাবে সুখী হতে হয় এই নামের শিরোনামের আর্টিকেলটি ফেসবুকে 8 মিলিয়ন বার শেয়ার হয়েছে। অতিরিক্ত ইতিবাচকতার পিছনে ছোটার মানসিকতাটাই একটা নেতিবাচক বিষয়। একইভাবে চক্রাকারে নিজের নেতিবাচক অভিজ্ঞতাকে স্বীকার করে নিতে পারাটাও ইতিবাচক বিষয়। মাথা ঠান্ডা রেখে আরেকবার পড়ুন। এই জিনিসটাই দার্শনিক অ্যালান ওয়াটস তার ব্যাকওয়ার্ডে বলতে চেয়েছেন। সুখী হওয়ার জন্য যত একাগ্র হবেন, আপনি ততই কম সুখী হবেন। এই মানসিকতা আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনি সুখী নন। আপনি যত ধনী হতে চাইবেন, আপনি নিজেকে ততই দরিদ্র হিসেবে আবিষ্কার করবেন। নিজেকে যত আবেদনময়ী করে তুলতে চাইবেন, নিজের কাছে আপনাকে ততটাই কুৎসিত মনে হবে। আপনার সত্যিকারের অবয়ব তখন আর মুখ্য থাকবে না। মরিয়াভাবে সবার ভালোবাসা এবং সঙ্গ চাইবেন। অনেক মানুষের ভিড়েও একাকী বোধ করবেন। কিছু অর্জন করতে গিয়ে নিজেকে আরো সংকীর্ণ করে ফেলবেন। আমি এলএসডি মাদকটা নিয়ে পরীক্ষা করে দেখেছি। সুখকে দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার চেষ্টা করছিলাম। কোনো লাভই হয়নি। যেমনটা অ্যালবার্ট কাম্যু বলেছেন, সুখের উপাদান খোঁজার পিছনে ছুটলে আপনি কখনো সুখী হতে পারবেন না। জীবনের অর্থ খুঁজতে থাকলে জীবনটাই উপভোগ করতে পারবেন না। তিনি যে সে সময় এলএসডির উপরে ছিলেন না, সে ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। আরো পরিষ্কার করে বললে, চেষ্টাই করো না। আপনি এই মুহূর্তে কি ভাবছেন তা আমি বেশ বুঝতে পারছি। মার্ক, আপনার কথা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি যে ক্যামারো গাড়ি কেনার জন্য টাকা জমাচ্ছি, তার কি হবে? মজবুত শরীরের জন্য না খেয়ে থাকছি, অথবা লেকের পাড়ে যে বিশাল বাড়ির স্বপ্ন দেখছি। আমি যদি এসব নিয়ে এখন চিন্তা করাই বন্ধ করে দিই, তাহলে আমার আর কিছুই পাওয়া হবে না। আমি তো সেটা হতে দিতে পারি না। এত প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। কখনো খেয়াল করেছেন কি, যখন কোনো বিষয় নিয়ে আপনি কম চিন্তা করেন, সেই কাজটি আপনি অনেক ভালোভাবে করতে পারেন? লক্ষ্য করে দেখবেন, অনেক সাফল্যের দিকে বেশি মনোযোগ না দিয়েই তা পেয়ে গেছেন। ঝামেলাকে না বলুন, সবকিছু সুন্দরভাবে হয়ে যাবে। কারণ কি? ব্যাকওয়ার্ড বলার পিছনে কারণ রয়েছে। ঝামেলাকে না বলাটা উল্টো দিক থেকে কাজ করে। যদি ইতিবাচক তার অনুসরণ করা নেতিবাচক হয়ে থাকে, তবে নেতিবাচক তার অনুসরণ করাও ইতিবাচক। জিমে গিয়ে আপনি যে কষ্ট করছেন, তার ফলাফল হিসেবে পাচ্ছেন সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্য। ব্যবসায় ব্যর্থতা এলে বোঝা যায় কোথায় পরিবর্তন আনলে সফল হওয়া যাবে। আপনার অনিরাপদ বোধ আপনাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। আশপাশের মানুষের কাছে করে তুলবে আরো আকর্ষণীয়। ভয় এবং উদ্বেগই আপনাকে অধ্যবসায়ী এবং সাহসী করে তুলবে। আরো কথা বলতে পারি, কিন্তু এতক্ষণে বিষয়টি বুঝতে পারার কথা আপনার। জীবনে যা কিছু অর্জন, তাই নেতিবাচকতাকে কাটিয়েই পেয়েছেন। নেতিবাচকতাকে পাশ কাটিয়ে যেতে চাইলে তা বরং উল্টো ফল বয়ে আনবে। যন্ত্রণাকে এড়িয়ে চলাটাও এক প্রকার যন্ত্রণা। কষ্ট করতে না চাওয়াটাই কষ্ট বয়ে আনে। ব্যর্থতাকে অস্বীকার করাটাও ব্যর্থতা। লজ্জাকে লুকিয়ে রাখাটাই একটা বড় লজ্জা। দুঃখ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একে মুছে ফেলা শুধু অসম্ভব নয়,
সেই সাথে ভয়ানক একটা ব্যাপারও বটে। একে মুছে ফেলতে গেলে বাকি সবও মুছে যাবে। দুঃখকে এড়িয়ে চলার চেষ্টা করা মানে দুঃখকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন। কিন্তু আপনি যদি দুঃখকে অতিমাত্রায় গুরুত্ব না দেন, ভেবে নেন দুঃখ পাওয়াটাই স্বাভাবিকতার অংশ, তাহলে আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। আমার জীবনে আমি অনেক বিষয়ে অযথা ঝামেলা বাড়িয়েছি, আবার অনেক বিষয়ে ঝামেলা ছেটেও ফেলেছি। ঝামেলাগুলো ছেটে ফেলাটাই আমার জীবনে ভূমিকা রেখেছে। আপনি এমন অনেককে নিশ্চয়ই চেনেন যারা ঝামেলাকে ছেটে ফেলে সফল হয়েছেন। হয়তো আপনার জীবনেও এমন এক সময় ছিল যখন আপনি ঝামেলাকে না বলতে পারতেন, তখন কিছু একটা অর্জন করেছিলেন। আমার কাঁধ থেকে ঝামেলা নামিয়ে ফেলার তালিকার প্রথম দিকে আছে চাকরি ছেড়ে ইন্টারনেটে ব্যবসা শুরু করা, সবকিছু ছেড়ে দিয়ে দক্ষিণ আমেরিকায় চলে আসা। আমি কি খুব মাথা ঘামিয়েছি? উত্তর হবে না, ভাবা মাত্র চলে এসেছি। এই সিদ্ধান্তগুলোই আসলে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যেমন কলেজ ছেড়ে দিয়ে রক ব্যান্ডে যোগ দেওয়া, কিংবা আপনার নির্বোধ বয়ফ্রেন্ডকে ছেড়ে দেওয়া। ঝামেলা মুক্ত থাকা মানে জীবনের ভয়াবহ এবং কঠিনতম সিদ্ধান্তগুলো নিঃসংকোচে বাস্তবায়ন করা। যে বিষয়গুলো গুরুত্ব দেওয়ার মতো না, তাকে বেশি গুরুত্ব দিয়েই আমরা ঝামেলায় পড়ি। গ্যাস স্টেশনের কর্মী ভাঙতি দিলেও আমাদের সমস্যা। পছন্দের টেলিভিশন অনুষ্ঠান বন্ধ হয়ে গেলেও আমরা বিরক্ত হই। এমনকি আমাদের সহকর্মী যদি আমার চমৎকার উইকেন্ডের কথা না জিজ্ঞেস করে, তাহলেও আমরা বিরক্ত হই। অন্যদিকে আমাদের ক্রেডিট কার্ড খালি হচ্ছে, পোষা কুকুরটাও আমাদের পছন্দ করে না। আমাদের থেকে বয়সে ছোটরা বাথরুমে বসে মাদক নিচ্ছে, আর আমরা বসে আছি খুচরা পয়সা ও এভরিবডি লাভস রেমেন্ড নিয়ে। এভাবেই চলছে সবকিছু। একদিন আপনি থাকবেন না, এটা অসম্ভবই এক ঘটনা। তবুও ভুলে যেতে পারেন ভেবে বলে রাখলাম। মনে করুন আপনি এবং আপনার পরিচিত সবাই খুব শীঘ্রই মারা যাবেন, আর এই অল্প সময় খুব কম জিনিস নিয়ে আপনার ঝামেলা করা উচিত। আপনি যদি সবার সাথে সব বিষয় নিয়ে সমস্যা তৈরি করতে চান, তবে আপনি সত্যিই ঝামেলায় পড়ে যাবেন। ঝামেলা মুক্ত থাকার কিছু সূক্ষ্ম পথ রয়েছে। কথাটা কিছুটা হাস্যকর শোনাতে পারে। আপনি আমাকে আহাম্মকও ভাবতে পারেন। আমি এখানে যা বলছি তা আপনাকে বিভিন্ন বিষয় আদি তাদের গুরুত্ব অনুসারে সাজাতে সাহায্য করবে, আর এটা করবেন আপনার ব্যক্তিগত মূল্যবোধের মাধ্যমে। আপনার কাছে কোনো জিনিসের গুরুত্ব আছে, কোন জিনিসের গুরুত্ব নেই, গুরুত্বটা সারা জীবনের কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে ওঠে। প্রতিনিয়তই হোঁচট খাবেন আপনি, আর এই লড়াইটাই যে কারো জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হয়তোবা এটিই একমাত্র সত্যিকারের লড়াই। আপনি যদি সবার সাথে সব বিষয় নিয়ে সমস্যা করতে চান, মনে হবে আপনাকে সর্বদা খুশি থাকার অধিকার দেওয়া হয়েছে, আর সবকিছু ঠিক আপনি যেভাবে চান সেভাবেই ঘটতে হবে। এটা এক প্রকারের অসুস্থতা বৈকি, আর এই অসুস্থতা আপনাকে জ্যান্ত খেয়ে ফেলবে। সমস্ত দুর্দশাকেই অন্যায় বলে মনে করবেন। প্রতিটি বাধাকে ব্যর্থতা আর মতের বিরোধ হলেই বিশ্বাসঘাতকতা বলে মনে হবে। নিজের হাতে তৈরি করানোরকে ঘূর্ণিপাক খেতে থাকবেন আপনি। হতাশাকে না বলার মন্ত্র। যে ব্যক্তি সবকিছু ঠান্ডা মাথায় বিবেচনা করতে পারে, সে অযথা ঝামেলায় জড়ায় না, কোনো সমস্যায় তাকে টলাতে পারে না। যে ব্যক্তি সকল বিষয়ে আবেগশূন্য, তার জন্য বিশেষ একটা নাম আছে, সাইকোপ্যাথ। আপনি কেন একজন সাইকোপ্যাথের সমকক্ষ হতে চাইবেন? আমি তো চিন্তাও করতে পারি না।
ঝামেলা এড়িয়ে চলা বলতে আসলে কি বোঝায়, 3টি ছোট ঘটনা দেখে নিই, তাহলে বিষয়টি বোঝা সহজ হয়ে যাবে। কৌশল 1, ঝামেলা এড়িয়ে চলা মানে নিস্পৃহ হয়ে যাওয়া নয়, অন্যরকম হওয়াটাকে সহজভাবে মেনে নেওয়া। নিস্পৃহ হয়ে যাওয়ার মাঝে আত্মবিশ্বাস এবং প্রশংসার কিছু থাকতে পারে না। নিস্পৃহ লোকেরা ভীরু, কাপুরুষ এবং হাস্যকর। তারা সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করে বলেই নিস্পৃহ হওয়ার চেষ্টা করে। লোকে তাদের চুল দেখে কি ভাববে, এই ভেবে তারা কখনো চুলও আঁচড়ায় না। লোকে তাদের চিন্তা ভাবনাকে কিভাবে গ্রহণ করবে, এই চিন্তা করেই তারা নিজের বানানো নিয়মের মাঝে বন্দী থাকে। কাউকে নিজেদের কাছে আসতে দিতে ভয় পায়, নিজেদের বিশেষ মানুষ হিসেবে কল্পনা করে, যেন তাদের সমস্যাগুলো অন্য কেউ বুঝতে পারবে না। পারিপার্শ্বিক সবকিছু নিয়ে ভয় থাকে তারা। এই অবস্থা তাদের নিজেদেরই তৈরি। এ কারণে তাদের অর্থবহ কোনো চাহিদা নেই, নিজেদের তৈরি গর্তে ঘাপটি মেরে লুকিয়ে থাকে। সত্যি কথা হলো, ঝামেলাহীন থাকা বলতে আসলে কিছুই নেই। আপনি কোনো না কোনো বিষয় সমস্যা তৈরি করবেনই, প্রকৃতিগতভাবেই এটা আমাদের মাঝে আছে। প্রশ্ন হলো, আমরা কি নিয়ে এবং কোন বিষয়টি নিয়ে মাথা ঘামাবো, আর যে বিষয়ের কোনো গুরুত্ব নেই তাকে কিভাবে ঝেড়ে ফেলবো। আমার মায়ের অনেকগুলো টাকা তার কাছের এক বন্ধু আত্মসাৎ করেছে। আমি কি নিস্পৃহ ছিলাম? আমি চাইলে আমার কাঁধ ঝাঁকিয়ে কোনো এক টিভি সিরিজের নতুন সিজন ডাউনলোড করে বলতে পারতাম, দুঃখিত মা। কিন্তু আমি রেগে গিয়েছিলাম। মাকে বলেছিলাম, বাদ দাও তো, আইনজীবীর সাহায্যে ওই হারামজাদাকে দেখে নেব আমরা, দরকার পড়লে ওর জীবনটা ছাড়খাড় করে দেব। প্রথম বিষয়টি দেখালাম। যখন আমরা বলি মার্ক ম্যানসনের কোনো কিছুতেই আসে যায় না, তার মানে এই না যে মার্ক ম্যানসন সবকিছু নিয়ে উদাসীন। আবার যখন বলি লক্ষ্য পূরণের জন্য কষ্ট করতে কিছু আসে যায় না মার্ক ম্যানসনের, তার মানে হলো লোকে কি বলবে এই ভেবে সে তার কাজে ক্ষান্ত দেয় না। তার কাছে যা সঠিক এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয় সে তাই করবে। এই জিনিসটা প্রশংসনীয় না, আমি আমার কথা বলছি না। এই যে দুর্দশা কাটিয়ে ওঠার শক্তি, অন্যরকম হওয়ার ইচ্ছা, শুধুমাত্র নিজের মূল্যবোধের কারণে সমাজচ্যুত, জাতচ্যুত হয়ে যাওয়া, ব্যর্থতার মুখোমুখি হয়ে তাকে মধ্যাঙ্গুলি প্রদর্শন করা, এই সব কিছুর কথাই বলছি। যারা এগুলো করতে পারে তারা জানে এটাই সঠিক কাজ। তারা জানে এটি তাদের আবেগ, অনুভূতির থেকেও গুরুত্বপূর্ণ। তারা শুধু গুরুত্বপূর্ণ জিনিসই ছুঁড়ে ফেলে দেয়, পরিবার, বন্ধু এবং লক্ষ্যকেই শুধু গুরুত্ব দেয়। যেহেতু তারা সঠিক জিনিসকেই গুরুত্ব দেয়, বিনিময়ে তারা মানুষের কাছ থেকেও গুরুত্ব পায়। এখানে আরেকটি গোপন বিষয় রয়েছে। আপনি কখনোই অনেক মানুষের কাছে শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উপস্থাপিত হবেন না, অনেক মানুষের কাছে হাসির পাত্রেও পরিণত হবেন। কারণ দুর্ভাগ্যহীনতা বলে কিছু নেই। এই কথা ব্যর্থতার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যেখানেই যান না কেন, আপনার জন্য এক গাদা ঝামেলা অপেক্ষা করবেই। এটা কোনো বিষয় না। আপনি একে কিভাবে মোকাবেলা করে নিজের খুশি মতো চলবেন, সেটাই হলো মূল বিষয়। কৌশল 2, প্রতিকূল পরিস্থিতি ঝেড়ে ফেলতে হলে এমন কিছু বের করতে হবে যা ওই অবস্থার থেকেও গুরুত্বপূর্ণ। মনে করুন আপনি একটা দোকানে আছেন, সেখানে একজন বৃদ্ধা ক্যাশিয়ারের সাথে চিৎকার করে যাচ্ছে, কারণ সেই বৃদ্ধা মহিলার 30 সেন্টের কুপন গ্রহণ করতে চাইছে না, আর ওই বৃদ্ধা তার সাথে ঝগড়া করে চলেছেন। মহিলা এত ঝামেলা পাকাচ্ছেন কেন? মাত্র তো
30 সেন্টের ব্যাপার। আমি বলছি কেন। সম্ভবত ওই মহিলার বাড়িতে তেমন কোনো কাজ নেই। বাড়িতে একা একা বসে সারাদিন কুপন কেটে যান। তার সন্তানেরা তাকে দেখতেও আসে না। 30 বছর ধরে শারীরিক মিলন কি জানেন না। সারা শরীরে শুধু অসুখ আর অসুখ। পেনশন এবং আয়ু দুটোই ফুরিয়ে এসেছে, তাই তিনি বসে বসে কুপন সংগ্রহ করেন। এই একটা কাজই করার আছে তার, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। ফলে ক্যাশিয়ার যখন কুপন নিতে অস্বীকৃতি জানায়, বৃদ্ধা তেলে বেগুনে জ্বলে ওঠেন। আমাদেরও সময় মানুষের আচরণ অনেক ভালো ছিল। এই ধরনের কথা ক্যাশিয়ারের উদ্দেশ্যে ধেয়ে যাওয়া খুবই স্বাভাবিকই। আপনি যদি খুব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামান, যেমন আপনার আগের প্রেমিকের ফেসবুকে দেওয়া নতুন ছবি, টিভির রিমোটের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া, তাহলে বুঝতে হবে আপনার আসলে যুক্তিসঙ্গত কোনো ঝামেলা নেই। তখন তা আপনার জন্য সত্যিই এক সমস্যা। একজন শিল্পীকে একবার বলতে শুনেছিলাম, কোনো মানুষের যদি কোনো সমস্যা না থাকে তবে সে এমনিতেই সৃজনশীল কাজ করতে পারে। আমার মনে হয় মধ্যবিত্ত শিক্ষিত সমাজের লোকেরা জীবনের সমস্যাকে আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ে দুশ্চিন্তা না করার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ধরে নেয়। অর্থবহ কিছু খুঁজে বের করে সময় ও শক্তির যথাযথ ব্যবহার করুন। আর যদি আপনি অর্থবহ কিছু খুঁজে না পান, তাহলে অর্থহীন এবং নগণ্য ঝামেলাতেই আপনার সকল সময় নষ্ট হবে। কৌশল 3, জেনে হোক আর না জেনেই হোক কোন বিষয়কে গুরুত্ব দেবেন তা আপনি নিজেই ঠিক করছেন। টুপির নীল রং মন মতো না হওয়ায় কোনো বাচ্চাকে কেঁদে চোখ দিয়ে রক্ত বের করতে দেখেছেন কখনো? দেখেননি? আচ্ছা, বাদ দিন ওই বাচ্চার কথা। যৌবনে আমাদের সবকিছু নতুন এবং চাকচিক্যময় লাগে, তাই সবকিছুই আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। লোকে আমাকে নিয়ে কি ভাবছে, ওই ছেলে বা মেয়েটা আমাকে ফোন করলো কিনা, মোজার রং বাকি সবকিছুর সাথে মানাচ্ছে কিনা, এমনকি জন্মদিনের বেলুনের রংটাও এর থেকে বাদ যায় না। বয়সের সাথে আমাদের অভিজ্ঞতা বাড়ে, সেই সাথে বয়ে যায় সময়ও। আর আমরা বুঝতে শিখি আমাদের জীবনে এসব জিনিসের আসলে কোনো গুরুত্বই নেই। আগে যাদের মতামত অনেক বেশি গুরুত্ব পেত, সেগুলো আস্তে আস্তে আর কোনো ভূমিকাই রাখে না। প্রত্যাখ্যাত হলে তাৎক্ষণিকভাবে একটু কষ্ট পেলেও আমাদের জন্য তা ভালো ফলই বয়ে আনে। মানুষ আমাদের বাহ্যিকতার দিকে কতটা কম গুরুত্ব দেয় তা বুঝতে শিখি। আমরাও নিজেদের শুধরে ফেলি। আস্তে আস্তে আমরা ঝামেলার বিষয়গুলো কমিয়ে আনি। এটি পরিপূর্ণভাবে বেড়ে ওঠার উদাহরণ। কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত তা বুঝতে পারাটাই পরিপক্কতার শিক্ষা। মধ্য বয়সে এসে আমাদের মাঝে পরিবর্তন আসে। আমরা প্রাণোচ্ছলতা হারিয়ে ফেলি, নিজেদেরকে বুঝতে শিখি, তারপরে এভাবেই মেনে নিই। যেসব বিষয় নিয়ে আমরা রোমাঞ্চিত নই, মেনে নিই সেগুলো। এটা এক হিসেবে মুক্তির দুয়ার খুলে দেয়। আমাদের আর সব বিষয় নিয়ে ঝামেলায় জড়াতে হয় না। জীবনটা এভাবেই চলতে থাকে। বুঝে যাই আমরা ক্যান্সার নিরাময় করতে পারবো না, চাঁদেও যেতে পারবো না। পরিবার, বন্ধু আর গল্ফ কোর্টেই নিজেদের বেঁধে ফেলি। অবাক করার মতো বিষয় হলো, এগুলোই আমাদের জীবনে যথেষ্ট হয়ে যায় তখন। জীবনের এই সরলীকরণ করাটাই আমাদের কাছে অবারিত সুখ হয়ে ধরা দেয়। সেই সাথে ভাবতে থাকি, বুকোউস্কি যথার্থই বলেছেন, চেষ্টা করো না। মার্ক, এই বইয়ের মূল উদ্দেশ্যটা কি? এই বই আপনাকে সহজভাবে চিন্তা করতে সাহায্য করবে। আপনার জীবনে কোন জিনিসটি গুরুত্বপূর্ণ এবং কোন জিনিসটি গুরুত্বপূর্ণ নয় সেটা বুঝতে সাহায্য করবে। কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়ারও যে দরকার আছে, তা এখন মানুষ আর জরুরি বলে মনে করে না। আমার মনে হয় এই মানসিক অবস্থা
মহামারীর আকার ধারণ করেছে। আজগুবি শোনালেও বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন হেরে যেতে অস্বীকৃতি জানাই, তখন আমরা নিজেদেরকে দোষ দিতে থাকি। আমরা ভাবতে থাকি আমাদের মাঝেই আসলে সমস্যা রয়েছে, ফলে সেই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি, যার ফলে সমস্যা আরো বড় আকার ধারণ করে। সেই হতাশার চক্র। ঝামেলা থেকে দূরে থাকার মানসিকতা আমাদের জীবনকে নতুন করে সাজাতে সাহায্য করে। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিসের পার্থক্য করতে পারি। এই পার্থক্য করার ক্ষমতাটাকেই আমি বাস্তবতার জ্ঞান বলতে চাই। বাস্তবতার জ্ঞান বলতে আমি বুঝি অনিবার্য কিছু সমস্যা মেনে নেওয়া। আপনি যা কিছুই করেন না কেন, জীবনে ব্যর্থতা, দুঃখ, কান্না, এমনকি মৃত্যু থাকবেই। প্রকৃতি আপনার দিকে নানা রকম প্রতিবন্ধকতা ছুড়ে দেবেই। আপনি যখন এসব মেনে নিতে শিখবেন, আপনার কাঁধ থেকে ঝামেলার বোঝা নেমে যাবে। দুঃখ থেকে মুক্তি পেতে চাইলে প্রথমে আপনাকে দুঃখকে গ্রহণ করা শিখতে হবে। কোনো রকম ভনিতা না করেই বলা যায়, আপনার দুঃখ লাঘব করা নিয়ে এই বইয়ের কোনো মাথা ব্যথা নেই। এই বইতে আপনি মহামানব হওয়ার কোনো উপায় লেখা পাবেন না, সেটা সম্ভব না। কেননা মহামানব বলে আদতে কিছু নেই। এটা আমাদের মনের এক ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। তারপরও এই বই আপনার দুঃখকে অস্ত্রে পরিণত করবে, আপনার শোককে শক্তিতে পরিণত করবে, আপনার সমস্যাগুলোর তীব্রতা কিছুটা হলেও কমিয়ে আনবে। এটিও এক প্রকার উন্নতি। একে যন্ত্রণা মোকাবিলা করার পাথেয় হিসেবে ভাবুন। কিভাবে কিছু অর্জন করতে হয় এই বই আপনাকে সেই জ্ঞান দেবে না, বরং কিভাবে ঝামেলাকে না বলতে হয় তা নিয়ে এই বইয়ে আলোচনা হবে। চোখ বন্ধ করে ভাবুন, নিজের উপর বিশ্বাস রাখুন। জীবনে হোঁচট খেয়েও আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। সুখ যখন অসুখ। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে হিমালয়ের পাদদেশে, অর্থাৎ আজকের দিনের নেপালে প্রবল ক্ষমতাধর এক রাজা বাস করতেন। অনাগত সন্তানের জন্য বিশেষ এক পরিকল্পনা করেছিলেন তিনি। সন্তানের জীবনকে এমনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন, বিন্দু পরিমাণ দুঃখ যেন সে না পায়। সন্তানের সকল প্রয়োজন, সকল ইচ্ছে মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করার ব্যবস্থা করে রেখেছিলেন। প্রাসাদের চারপাশে তৈরি করা উঁচু প্রাচীর শিশুটিকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। অতি যত্নে শিশুটি নষ্ট হয়ে যায়। শুধুমাত্র তার সকল ইচ্ছে, সকল চাওয়া পূরণ করার জন্য প্রচুর কর্মচারী রাখা হয়েছিল। পরিকল্পনা করেই শিশুটিকে স্বাভাবিক মানুষের থেকে আলাদা করে গড়ে তোলা হয়। এভাবেই পুরো শৈশবটা কেটে যায় রাজপুত্রের। কিন্তু কি দুর্ভাগ্য, এত ঐশ্বর্য, এত বিলাসিতার পরও একজন হতাশ যুবকে পরিণত হয় সে। পুরো জীবনটাই মূল্যহীন হয়ে পড়ে তার কাছে। এত যত্ন আত্মীয় তার জন্য যথেষ্ট ছিল না। তাকে বন্দি করে রাখা দেওয়ালের বাইরের পৃথিবীকে দেখতে এক গভীর রাতে প্রাসাদ থেকে লুকিয়ে বের হলো সেই রাজপুত্র। একজন ভৃত্যকে নিয়ে একটা গ্রাম ঘুরে দেখল সে। সবকিছু দেখে শুনে ভয় পেয়ে গেল। জীবনে প্রথমবারের মতো মানুষের দুঃখ কি জিনিস তা সে বুঝতে পারল। জরাগ্রস্ত, রোগাক্রান্ত, গৃহহীন, মৃত্যু পথযাত্রী লোক দেখে শিউরে উঠল সেই রাজপুত্র। প্রাসাদে ফিরে এক প্রকার অস্তিত্ব সংকটে ভুগতে লাগলো সে। নিজের দেখা দৃশ্যগুলো কোনোভাবেই মেনে নিতে পারছিল না। অন্য যুবকদের মতো নিজের পিতাকেই সব কিছুর জন্য দায়ী করতে থাকলো সে। অতি বিত্ত বৈভবই তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ধরে নিল সে রাজপুত্র, পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। কিন্তু পিতার মতো নিজের অজান্তেই
অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজপুত্র। শুধু পালিয়ে গিয়েই ক্ষান্ত হলো না, সাথে রাজকীয় উপাধি, পরিবার ও সমস্ত সম্পত্তি ছেড়ে দিল সে। পথের নোংরা পরিবেশে বেঁচে থাকার সিদ্ধান্ত নিল। ক্ষুধার্ত অবস্থায় নিজেকে কষ্ট দিয়ে আর ভিক্ষে করে তার বাকি জীবন কাটিয়ে দেওয়ার চিন্তা করল। পরের রাতে আবারও লুকিয়ে প্রাসাদ থেকে বের হলো রাজপুত্র। তবে এবার আর সে ফিরল না। বেশ কয়েক বছর ভিখারির মতো জীবন কাটালো। নিজের পরিকল্পনা মতো অনেক কষ্ট স্বীকার করল। পুড়তে লাগলো রোগ, ক্ষুধা, একাকিত্বের যন্ত্রণায়। এভাবে কয়েক বছর কেটে গেল, কিন্তু কিছুই হলো না। রাজপুত্র হঠাৎ লক্ষ্য করল এভাবে কষ্ট করাটা কোনো ভূমিকাই রাখতে পারছে না। প্রত্যাশিত অন্তর্দৃষ্টি অধরাই হয়ে গেছে এখনো। জগতের গভীর কোনো মর্ম সে বের করতে পারছে না। রাজপুত্র বুঝতে পারে যন্ত্রণা আসলে একটা ফালতু জিনিস, অর্থহীন এক জিনিস। সে বুঝতে পারল পিতার মতো তার পরিকল্পনাও সফল হলো না। এর চেয়ে তার অন্য কিছু করা উচিত। দিশেহারা হয়ে পড়ল সে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা গাছের নিচে আশ্রয় নিল। নতুন কোনো পরিকল্পনা বের করতে না পারা পর্যন্ত ওখানেই বসে থাকার সিদ্ধান্ত নিল সে। কথিত আছে বিভ্রান্ত সেই রাজপুত্র ওই গাছের নিচে ৪৯ দিন বসেছিল। এক জায়গায় টানা ৪৯ দিন বসে থাকা বৈজ্ঞানিকভাবে সম্ভব কিনা আমি সেদিক খতিয়ে দেখতে চাইছি না। বিষয়টা হচ্ছে সে সময় রাজপুত্রের মাঝে কিছু গভীর উপলব্ধি আসে। এর মাঝে একটি হলো জীবন মানেই যন্ত্রণা। ধনীরা তাদের প্রাচুর্যের কারণে ভোগে, গরিবেরা ভোগে অর্থাভাবে। পরিবারহীন মানুষ হয় পরিবার না থাকার বেদনায় কাতর, আর যাদের পরিবার আছে তারা পরিবার থেকে মুক্তি চায়। পার্থিব সুখের খোঁজে থাকা মানুষ সুখের নেশায় দুঃখ স্বীকার করে, আর যারা সবকিছু থেকে নিজেদের গুটিয়ে নেয় তারা সেই কষ্টে থাকে। সব ঝামেলাই যে সমান তা বলছি না। ঝামেলাগুলোর মধ্যে গুরুত্বের পার্থক্য থাকে অবশ্যই, কিন্তু সেটাকে আমাদের মোকাবেলা করতেই হবে। কয়েক বছর পর রাজপুত্র নিজের দর্শন খুঁজে পায় এবং পুরো বিশ্বে তা ছড়িয়ে দেয়। মূল মতবাদটা ছিল জীবনে দুঃখ এবং ঝামেলা অবশ্যম্ভাবী, আমাদের তা ঝেড়ে ফেলতে হবে। রাজপুত্র পরবর্তীতে যুদ্ধ হিসেবে পরিচিতি পান। কোনো কারণে যদি আপনি তার কথা না শুনে থাকেন তবে বলছি তিনি একজন মহামানব। সুখ ব্যাপারটাকে ছকে ফেলার চেষ্টা করি আমরা। ব্যাপারটা অনেকটা লোগো সেট দিয়ে কিছু বানানোর মতো। এটার পরে ওটা রাখলে দারুণ কিছু একটা তৈরি হয়ে যাবে। ভাবি এটা করতে পারলেই সুখী হব আমি, অথবা ওটা করলেই সুখ ধরা দেবে আমার কাছে। অমুকের মতো হতে পারলে সুখের আর সীমা থাকবে না আমার। এই যে ছকে ফেলার চেষ্টা, এটাই হচ্ছে প্রধান সমস্যা। সুখের কোনো ধারা বাঁধা সংজ্ঞা নেই। অসন্তোষ মানুষের প্রকৃতিগত একটা ব্যাপার। মানুষের সুখের উৎসই হচ্ছে এই অসন্তোষ। বুদ্ধ এটাকে আধ্যাত্মিক ও দার্শনিকতার সাথে ব্যাখ্যা করেছেন। এই অধ্যায় আমিও সেটাই করব, তবে করব জীবতত্ত্ব দিয়ে, ব্যাখ্যা করব পান্ডাদের মাধ্যমে।